ওকে, অহনা দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা রাসায়নিক বন্ধন, এগুলোর আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বল, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। রাসায়নিক বন্ধন, সেগুলো আমরা দেখছি এখানে: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বল। তো প্রথমে আমরা রাসায়নিক বন্ধনের এই দুটা বন্ধন নিয়ে আলোচনা করব, আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন নিয়ে। এই দুটা মেন বন্ধন, প্রধান বন্ধন হলো দুইটা, আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন। আমরা যত রকম বন্ধনই বলি না কেন, এই দুটা হলো প্রধানতম দুটা বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। অন্যান্যগুলো হয়তো সাথে সাথে থাকে। তো আমরা একটু দেখি, রিভিউ দেখি, একটু চিন্তা করে দেখি। দেখো, প্রধান গ্রুপের যে মৌলগুলো আছে, গ্রুপ 1 থেকে 8 পর্যন্ত, আগেদেরকে 1 এ, 2 এ, 3 এ, 4 এ, 5 এ, 6 এ, 7 এ, 8 এ বলা হতো। এখন অবশ্য এগুলো চেঞ্জ হয়েছে, এখন 1, 2, তারপর 13, 14, 15, 16, 17 এরকম বলা হয়। লেভেল 1 অর্থাৎ পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে যে মৌলগুলো আছে, দুটা মৌল আছে, হাইড্রোজেন আর হিলিয়াম, তাই তো নাকি? হ্যাঁ, প্রথম পর্যায়ে দুইটা মৌল আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। হিলিয়াম। এদের ভ্যালেন্স স্তরে, মানে হলো যোজনী স্তরে, যোজনী স্তর মানে হলো বহিষ্ঠ শক্তি স্তর, বাইরের যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে সর্বাধিক দুইটা ইলেকট্রনই থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। এটা হলো হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য দুইটা ইলেকট্রন আছে এদের ভ্যালেন্স স্তরে, মানে যোজনী স্তরে। আর অন্যান্য লেভেল যেগুলো আছে, অন্যান্য পর্যায়ে, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়, সেগুলোকে বলা হচ্ছে অন্যান্য লেভেল। সে সমস্ত পর্যায়ে ভ্যালেন্স স্তরে, মানে যোজনী স্তরে, মানে বাইরের শক্তি স্তরে সর্বাধিক 8 ইলেকট্রন আছে। বুঝতে পেরেছ? জি স্যার। না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে? দেখো তো। স্যার অষ্টম লেভেলে। অষ্টম? অষ্টম পর্যায়ে। হ্যাঁ, অষ্টম তো পর্যায়ে নাই, 7টা পর্যায়ে তো শেষ, তাই না? পর্যায়ে এখন পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার হয়েছে 118টা মৌল, আর 7টা পর্যায়ে আছে, 7 পর্যন্ত 7টা পর্যায়ে আছে, আর গ্রুপ হলো 18টা। আগে অবশ্য একটু এ বি এভাবে ভাগ করা ছিল, তখন 9টা গ্রুপ ছিল, এখন আর এ বি নাই, একদম 18টা আছে। তো 8 গ্রুপ বলো আর 0 গ্রুপ বলো, অথবা 18 নম্বর গ্রুপ বলো, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, যাদেরকে আমরা নোবেল গ্যাস বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন, এই মৌলগুলোর ক্ষেত্রে হিলিয়াম বাদে, হিলিয়ামে তো দুইটাই সর্বাধিক থাকতে পারে, বাকিগুলো 8টা করে। ঠিক আছে সাহিল? সাহিল কয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, অক্টেট এবং ডুয়েট নিয়ম, মানে অষ্টক এবং দ্বিত্ব নিয়ম বাংলা করেছে, ইংলিশগুলো লিখলেই হবে, ইংলিশগুলোই বাংলায় লিখলে ভালো হবে। অক্টেট এবং ডুয়েট নিয়ম। পরমাণুর লক্ষ্য কি? পরমাণুর লক্ষ্য হলো ব্যালেন্স স্তর ভরাট করা, মানে যোজনী স্তর পূর্ণ করা, বাইরের শক্তি স্তর পূর্ণ করা। এই ভরাট করা বা পূর্ণ করা মানে কি? 8টা ইলেকট্রন একটা সেট তৈরি করা, অষ্টক পূর্ণ করা। তাহলে নোবেল গ্যাসের মতো স্থিতিশীল হবে। নোবেল গ্যাস মানে হলো নিষ্ক্রিয় গ্যাস, তাদের মতো স্থিতিশীল হবে। এই তো লক্ষ্য নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা দেখি এই যে সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণুতে যে 11টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, এই যে 1, 2। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন। এই হলো 11টা ইলেকট্রন। এটাকে আমরা যদি এভাবে অরবিটাল
নিয়মে লিখি তাহলে 1s2 2s2 2p6 3s1 হয় না? বুঝতে পেরেছো এটা? জানো? পারছি, হ্যাঁ। আচ্ছা, এখন সোডিয়াম কি করবে? এই সোডিয়াম পরমাণুটা কি করবে? এই সোডিয়াম পরমাণুর লক্ষ্য কি? সোডিয়াম পরমাণুর লক্ষ্য হলো এই ভ্যালেন্স স্তর ভরাট করা, যোজনী স্তর পূর্ণ করা, মানে বাইরের শক্তি স্তর পূর্ণ করা। এখন তার বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। একটা। এখন 8টা করতে হলে কি করতে হবে? আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, যা খুবই কঠিন ব্যাপার। এই জন্যে হ্যাঁ। ও একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো একটা ইলেকট্রন ছেড়ে দিলে তখন কি হবে? এই স্তরটা নাই হয়ে যাবে। তখন এটা হবে তার ভ্যালেন্স স্তর, এটা হবে তার যোজনী স্তর, এটা হবে তার বাইরের শক্তি স্তর। তখন এখানে ইলেকট্রন কয়টা হবে? দেখো কয়টা, কয়টা বলো, কয়টা? 8টা। তখন এই যে 8টা হবে, তার মানে এটাকে আমরা বলবো যে ভ্যালেন্স স্তর ভরাট হয়ে গেছে, মানে অষ্টক পূর্ণ, হ্যাঁ। যে অক্টেটের নিয়ম। অষ্টক পূর্ণ। হ্যাঁ, হ্যাঁ। সেই কাজটা হয়েছে এখানে। ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে। তখন আমরা যখন একটা ইকুয়েশন হিসেবে দেখাচ্ছি, তো এই ইকুয়েশন এখানে একটা ইলেকট্রন এটাতে কম আছে, সেটা যোগ দিয়ে দেখানো হবে এখানে। যাতে ইলেকট্রন কম থাকবে তার সাথে যোগ দিয়ে লিখতে হবে ইলেকট্রনটাকে। আমরা যোগ দিয়ে লিখলাম এখানে একটা ইলেকট্রন, ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত বলে আমরা এখানে ঋণাত্মক চার্জ দিয়েছি একটা। এখন আমরা দেখতে পাচ্ছি এ হলো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন। অষ্টক পূর্ণ হয়ে গেল। এই যে ব্যালেন্স স্তর ভরাট করলো, নোবেল গ্যাসের মতো হলো, স্থিতিশীল হলো। তখন তার ইলেকট্রন বিন্যাসটা কি হলো? এখন আর সোডিয়াম পরমাণু নাই, এটা সোডিয়াম আয়ন। তখন আয়ন হয়ে গেছে। হ্যাঁ, তখন তার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6। হ্যাঁ। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ভিতরের শক্তি স্তর হলো 1s2, 2টা ইলেকট্রন আছে। আর যেটা ভ্যালেন্স স্তর বলছি, যোজনী স্থর বলছি, বা বহিষ্ঠ শক্তি স্তর বলছি, সেখানে 8টা ইলেকট্রন আছে। 2s এ 2টা, 2p তে 6টা, মোট 8টা ইলেকট্রন। তার নোবেল গ্যাসের মতো স্থিতিশীল হয়ে গেল। এই যে নিয়নের মতো হয়ে গেল, অ্যাজ লাইক অ্যাজ নিয়ন, নিয়নের মতো। নিয়নে যেরকম আছে সোডিয়াম আয়নে তেমন আছে, সেম সেম। এটা আর এটা সেম নিয়ন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, এই হলো। আবার আর্গন আমরা দেখতে পাই, আর্গনে 18টা ইলেকট্রন আছে। প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, তারপরে 8টা, 2 8 8। যেটা অরবিটাল নিয়মে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p6। 18টা ইলেকট্রন আছে এখানে। 2টা 2টা 6টা 2টা 6টা, সবগুলো যোগ করলে 18টা ইলেকট্রন আছে। এটা অষ্টক। হ্যাঁ। এই যে অক্টেট নিয়ম ফলো করেছে। এবং নোবেল গ্যাস এটা একটা, এগুলো হলো নোবেল গ্যাস। এরা খুবই, এরা নোবেল গ্যাস এবং স্থিতিশীল, মানে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলোকে নোবেল গ্যাস বলা হয়। এখন আমরা দেখি নোবেল গ্যাসের মতো আর্গনের মতো কে হচ্ছে। এই হলো ক্লোরিন পরমাণু, এটা কিন্তু পরমাণু। তাতে ইলেকট্রন হলো 17টা। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 2 আর 8 10, তৃতীয় শক্তি স্তরে 7টা। তাহলে মোট হলো কত? 17টা। 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 এখন সোডিয়াম পরমাণু যে ইলেকট্রনটি ছেড়ে দিয়েছে, এই যে ইলেকট্রনটি সোডিয়াম আয়নের সাথে যোগফল হিসাবে আছে, সেই ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করবে। সে যখন গ্রহণ করবে তখন তার 18টা ইলেকট্রন হয়ে যাবে। প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 8টা, এবং শেষের শক্তি স্তরে মানে ভ্যালেন্স স্তরে 8টা। তখন ক্লোরাইড আয়ন হবে, আয়ন হয়ে যাবে। তখন তার ইলেকট্রন বিন্যাসে পরিবর্তন আসবে। 1s2 2s2 2p6 3s2, এখানে 3p5 এর জায়গায় 3p6। বুঝতে পেরেছি। এর এটা আর এটা সেম, আর্গনের মতো হয়ে গেছে। এটা যেমন সোডিয়াম আয়নটা নিয়নের মতো, ক্লোরাইড আয়নটা আর্গনের মতো, সেম ইলেকট্রন বিন্যাস, সেম সবকিছু। তখন যেমন এগুলো বলছি নোবেল গ্যাস স্থিতিশীল, এটাও স্থিতিশীল, এটাও স্থিতিশীল। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, অনা বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন আরেকটা দেখি, ম্যাগনেসিয়াম পরমাণু। ম্যাগনেসিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তর, ভিতরের শক্তি স্তর যেটা নিউক্লিয়াসের কাছে, 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা,
আর বহিস্থ শক্তি স্তরে ভ্যালেন্স স্তরে 2টা ইলেকট্রন আছে। মোট ইলেকট্রনের সংখ্যা তোমার 12টি। ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 অরবিটাল নিয়ম 2p6 3s2। এই যে বাইরে 2টা ইলেকট্রন আছে, মানে ভ্যালেন্স স্তরে 2টা ইলেকট্রন আছে, এই জন্য সে কি করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা ইলেকট্রন ত্যাগ করলে সে অক্টেট পূর্ণ করতে পারবে, যে অক্টেট পূর্ণ। তো অক্টেট পূর্ণ করার জন্য সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা ইলেকট্রন ত্যাগ করলে তখন ম্যাগনেসিয়াম আয়ন হবে, মানে 2টা ইলেকট্রন কমে গেছে। যেহেতু তার এখানে 12টা প্রোটন 12টা প্লাস, 10টা ইলেকট্রন 10টা মাইনাস, যোগফল হলো +2, এই জন্য এখানে +2 দিতে হয়েছে চার্জ। যতগুলো প্রোটন ততগুলো প্লাস, যতগুলো ইলেকট্রন ততগুলো মাইনাস। এখানে 12টা প্রোটন 12টা ইলেকট্রন, যোগফল 0, এই জন্য আমরা কোনো কিছু দিইনি। আর এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রন, এই জন্য +2। এই 2টা ইলেকট্রন এখানে যোগফল দিয়ে, যেখানে ইলেকট্রন কম থাকবে তার সাথে যোগফল হিসাবে দিতে হবে, অর্থাৎ আয়নের সাথে যোগফল হিসাবে দিতে হবে ধনাত্মক চার্জের ক্ষেত্রে। এখন কার মতো হয়ে গেছে এটা? নর্বেল গ্যাস স্থিতিশীল নিয়নের মতো হয়ে গেছে। কার মতো? নিয়নের মতো। নিয়নের মতো। আচ্ছা, এই হলো অক্সিজেন, যাতে 8টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে 2টা আর বাইরের শক্তি স্তরে 6টা। অরবিটাল নিয়মে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p4, অর্থাৎ ভ্যালেন্স স্তর যেটা বলছি, ভ্যালেন্স স্তর বা আরো বাংলা করলে হবে যোজনী স্তর। আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, লিখলেই চলবে। যোজনী স্তরে 6টা ইলেকট্রন আছে, 2s এ 2টা, 2p-তে 4টা, কালার আলাদা করা হয়েছে দেখো। তাহলে 6টা ইলেকট্রন আছে, এই যে 1 2 3 4 5 6। বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে ভ্যালেন্সি বা যোজনী বলা হয়। তাহলে এগুলো হলো যোজনী, ভ্যালেন্সি স্তরের ইলেকট্রন। সে কি করবে, অষ্টক পূরণ করার জন্য 2টা ইলেকট্রন ঘাটতি আছে 8টা ইলেকট্রন থেকে, এই জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এই 2টা ইলেকট্রন গ্রহণ করে সে নিয়নের মতো হয়ে যাবে, তখন অক্সাইড আয়ন হবে। এখানে আমরা দেখতে পাই প্রোটন আছে 8টা, কিন্তু ইলেকট্রন 10টা। 8টা প্রোটন হয় +8 আর 10টা ইলেকট্রন হয় -10, যোগফল হলো -2, এই জন্য এখানে চার্জ দেওয়া আছে 2-। তখন এর ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6, 2p4 ছিল 2p6 হয়ে গেল, নিয়নের মতো হয়ে গেছে অক্সিজেনও। অক্সাইড আয়ন তখন নিয়নের মতো, নোবেল গ্যাস স্থিতিশীল তখন। আচ্ছা, আমরা সাধারণত যেটা দেখি যে ধাতু যেমন গ্রুপ 1-এ যারা আছে তারা একটা ইলেকট্রন হারাতে পারে, মানে ছেড়ে দিতে পারে, ত্যাগ করতে পারে, দান করতে পারে, যেভাবেই বলো না কেন তুমি। গ্রুপ 2-তে যারা আছে তারা 2টা ইলেকট্রন হারায়, আর গ্রুপ 3-তে যারা আছে তারা 3টা ইলেকট্রন হারাতে পারে। তাই ধাতুগুলো সাধারণত 1 2 বা 3টা ইলেকট্রন হারাতে পারে। আর হারানোর পর তখন ক্যাটায়ন তৈরি হয়, ক্যাটায়ন, এটাকে বলা হয় ক্যাটায়ন। আর অধাতুগুলো ইলেকট্রন অর্জন করে, গ্রহণ করে 1টা 2টা বা 3টা, তখন অ্যানায়ন হয়ে যায়। তখন আমরা এটাকে X- দিয়ে লিখতে পারি। এগুলো এই ক্যাটায়নও আয়ন, অ্যানায়নও আয়ন, চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে। আর আয়ন 2 প্রকার, ধনাত্মক চার্জযুক্ত আয়ন ক্যাটায়ন, ঋণাত্মক চার্জযুক্ত আয়ন অ্যানায়ন। নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের সংখ্যা অপরিবর্তিত থাকে। এই যে ইলেকট্রন হারালো, ইলেকট্রন অর্জন করলো, এটা নিউক্লিয়াসে কোনো পরিবর্তন ঘটাতে পারে না, শুধু কক্ষপথে ইলেকট্রনের সজ্জার পরিবর্তন ঘটে, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, ওখানে যেমন ছিল তেমনই থাকে। না কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আর যদি বেশি জোরে হয়ে যায় তাহলে বলো, মানে যদি স্পিডে হয়। আচ্ছা। আচ্ছা, এই যে ক্যাটায়নের উদাহরণটা আমরা দেখি, যেটাকে আমরা হোয়াইট লাইট দিয়ে দেখেছি, এরকম সোডিয়াম আয়ন, সেটা একটা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য সোডিয়ামের উপরে একটা প্লাস চার্জ। লিথিয়াম আয়ন, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য 2+, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য 3+, এগুলো সব ক্যাটায়ন। এগুলো আয়ন কিন্তু ক্যাটায়ন, ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়। এদেরকে ক্যাটায়ন বলা হয় এই কারণে যে এদের লবণের পরিবেশন করলে এই ধনাত্মক চার্জযুক্ত আয়নগুলো ক্যাথোডে গমন করে, এই জন্য ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, এই জন্য এদেরকে ক্যাটায়ন বলা হয়। আর এই হলো অ্যানায়ন, যেটাকে আমরা বলছি X-, ক্লোরাইড আয়ন, ফ্লুরাইড আয়ন, অক্সাইড আয়ন। এটা একটা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য একটা মাইনাস, একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা মানে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য 2টা মাইনাস। এগুলো অ্যানায়ন। এদেরকে অ্যানায়ন বলার কারণ হলো এদেরকে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন এরা কি করে, তোমার তড়িৎ বিশ্লেষ্য ওই কোষের অ্যানোডে গমন করে, অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, এই জন্য এগুলো অ্যানায়ন।
আচ্ছা, আমরা কিছু আয়নিক চার্জ দেখি। একটা পর্যায় সারণী মনে করো। তো পর্যায় সারণীতে আমরা যেটা ওয়ানে বলছি, আগে বলা হতো, এখন এটা ওয়ান বলা হয়। তাদের চার্জ হলো +1। সবার এখানে যতগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ টুতে যারা আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা দুটো ইলেকট্রন হারায় বলে এদের +2। আচ্ছা, আর এই জায়গায় যারা আছে, এখানে আছে অবস্থান্তর মৌল বলে এদেরকে, অবস্থান্তর মৌল। শাল শুনতেছ? সাহেল? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে আমার নেটওয়ার্ক স্লো, তো একটু কথা দেরিতে আসতেছে, এর জন্য রেসপন্স একটু দেরিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তো এই এখানে অবস্থান্তর মৌলগুলো আছে 41টা অবস্থান্তর হ্যাঁ মৌল। 41টা অবস্থান্তর মৌল, যারা অবশ্য ডেভেলপ মৌলে অন্তর্ভুক্ত। তাদের যোজনীগুলো একটু পরিবর্তন হয়, তাদের চার্জগুলো পরিবর্তন হয়। হ্যাঁ, কারো কারো পরিবর্তন হয় না, অনেকেরই পরিবর্তন হয়। এই, আর এখানে আমরা আবার দেখতে পাই এর মধ্যে অবশ্য এ ব্লক মৌলও আছে, অবস্থান্তর মৌল আছে, অন্ত অবস্থান্তর মৌল আছে। আর এখানে যে গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6-এ, গ্রুপ 7-এ, গ্রুপ 8-এ, বর্তমানে এদেরকে বলা হয় এটা 13, এটা 14, তখন আর এ বলা হয় না। এটা 15, এটা 16, এটা 17, এটা 18, 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হলো নোবেল গ্যাস। এরা ইলেকট্রন ত্যাগ গ্রহণ কোনোটা কিছুই করে না, ইলেকট্রন হারায়ও না, ইলেকট্রন অর্জনও করে না। এই জন্য এদের আয়নিক চার্জ 0। আর এরা 3টা করে ইলেকট্রন হারায়, এই জন্য এরা +3। এরা 4টা ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন আমরা বলতে পারবো না যে এরা ইলেকট্রন করে, ত্যাগ করে বা গ্রহণ করে, কোনোটাই করতে পারে না। 4টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ কোনোটাই হয় না। তো 4টা ইলেকট্রনের শেয়ার হয় এই জন্য। তবে আপেক্ষিকভাবে যদি ধনাত্মক চার্জযুক্ত হয় তাহলে প্লাস, ঋণাত্মক চার্জযুক্ত হলে মাইনাস। +4 বা -4 যে কোনোটা হতে পারে। এরা সাধারণত 3টা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য -3। এরা 2টা করে ইলেকট্রন গ্রহণ করে, -2। এরা 1টা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য -1। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অক্টেট নিয়মের 2টা সমস্যা আছে, আমরা এখানে বলেছিলাম সেটা। এখানে একটু দেখাইছিলাম, এই যে ভেরিয়েবল চার্জ, এখানেই এরাই মূলত অক্টেট নিয়ম মানে না, যে 2 প্রকার ক্যাটনের জন্য অক্টেট বিধি ব্যবহার করা যায় না। একটা হলো অধিকাংশ অবস্থান্তর মৌল, অধিকাংশ অবস্থান্তর মৌল এবং অন্ত অবস্থান্তর মৌলের জন্য, এই 2টা ক্ষেত্রে এরা অক্টেট নিয়ম মানে না। এদের বাইরের শক্তি স্তরে 8টা কেন, 13টা 14টা এরকম ইলেকট্রনও থাকে। যেমন আয়রনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন হলো 14টা, টোটাল ইলেকট্রন 14টা। যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে, এখানে আরো 12টা আছে। এখানে যখন 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, তখন আরো 11টা আছে, অষ্টক হলো না। কপারের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন হলো তোমার ধরা হয়, কপারের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন ধরা হয় হলো তোমার 11টা। 11টা থেকে একটা ইলেকট্রন চলে গেলে তখন থাকে 10টা, 2টা গেলে চলে গেলে 9টা। তাহলে এগুলো, এই যে এই মৌলগুলোর মধ্যে কেউ কেউ আছে অধিকাংশ অবস্থান্তর মৌল এবং অন্ত অবস্থান্তর মৌল। এগুলো সবই অবস্থান্তর মৌল। অন্ত অবস্থান্তর মৌলকে এখানে আমরা উদাহরণে দেখাইনি। এরা অক্টেট নিয়ম মানে না। অক্টেটের চাইতে এদের বহিষ্ঠ শক্তি স্তরে, ভ্যালেন্সি স্তরে বেশি ইলেকট্রন থাকে। আচ্ছা, আয়নিক বন্ধন নিয়ে আমরা এখন আলোচনায় আসবো। আমরা বলছিলাম আয়নিক বন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে ঘটে। কার মধ্যে ঘটে? ধাতু এবং অধাতু। হ্যাঁ, ধাতু এবং অধাতুর অধাতুর মধ্যে। মধ্যে। হ্যাঁ, ধাতু এবং অধাতুর হ্যাঁ, ধাতু মধ্যে। এবং অধাতু। হ্যাঁ, ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন ঘটে। এখানে ধাতু হলো সোডিয়াম। সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে। অরবিটাল নিয়মে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2, 2s2, 2p6, 3s1। এই হলো সোডিয়াম। আমরা সেটাই আবার দেখাচ্ছি। 2, 8, 1। এই যে 2, এখানে 2 আছে 8, আর এই 1, 2, 8, 1। তো ওই যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা সে ছেড়ে দিবে, হারাবে, ত্যাগ করবে, দান করবে, যেটাই যে ভাষায় বলো না কেন, সবগুলোই সঠিক। আর ক্লোরিনের বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। অষ্টকে সেট করার জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তখন সোডিয়াম পরমাণু খুব সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দিবে, আর ক্লোরিন পরমাণু খুব সহজেই ওই ইলেকট্রনটা গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তখন আমরা দেখতে পাবো যে ক্লোরিনের নর্মাল ইলেকট্রন বিন্যাস হলো এরকম। 17টা ইলেকট্রন থাকে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। একটা ইলেকট্রনের ঘাটতি আছে। এর পরবর্তীতে কি হচ্ছে? সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে।
দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে, তখন এই একটা ইলেকট্রন ত্যাগ করেছে, একটা ইলেকট্রন ত্যাগ করলে এই 3s1 বাদ দিয়ে বাকিটা আমরা লিখলাম 1:2:2:6। এখানেও আমরা বাইরের শক্তি স্তরে এই ইলেকট্রনটা বাদ দিয়ে আমরা লিখলাম, ভিতরের দুটো শক্তি স্তর আমরা দেখালাম। আচ্ছা, এখন এখানে আমরা দেখালাম ক্লোরিনের ক্ষেত্রে যে সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন তার এই যে 3p5 এর জায়গায় হয়ে গেল 3p6, তখন অষ্টক পূর্ণ হয়ে গেল। 2 এখানে ছিল 2 8 7, এখানে হলো 2 8 8 অ্যানন। তখন এটা আয়ন হয়ে গেল, এটা আয়ন হয়ে গেল। এটা ধনাত্মক চার্জযুক্ত আয়ন, এটা ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। ফলে এরা একে অপরকে আকর্ষণ করবে। আমরা দেখি একটু এখানে ছবি সহ দেখি। এই হলো সোডিয়াম, এরকম থাকে, এরকম দেখতে, এরকম। কালার কি? আমরা সাদাই বলি আর কি, আমাদের বইতে সাদাই বলা আছে, একটু ইয়ার মতো। আর এই হলো সোডিয়াম, এই হলো ক্লোরিন, এটা গ্যাস, একটু সবুজ সবুজ সবুজাব গ্যাস এবং বিষাক্ত। আর এটা খুবই সক্রিয় একটা পদার্থ, পানির মধ্যে পড়লে আগুন লেগে যাবে এবং বিস্ফোরণ সহ বিক্রিয়া করবে। তো এই হলো যখন সোডিয়াম ক্লোরাইড হয় তখন কিন্তু এরকম হয়ে যায়, মানে ঘনক আকৃতির হয়ে যায়, একটা ক্রিস্টাল তৈরি করে। 6টা সোডিয়াম আয়নকে 6টা ক্লোরাইড আয়ন ঘিরে ফেলে, আবার 6টা ক্লোরাইড, একটা ক্লোরাইড আয়নকে 6টা সোডিয়াম আয়ন ঘিরে ফেলে। এভাবে এক একটা ঘনক তৈরি করে অষ্টফলকের মাধ্যমে। সেখানে আমরা এইভাবে দেখাতে পারি। এই হলো প্লাসটা হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, একটার পর একটা, এইভাবে এই যে এগুলো তৈরি হয়। আচ্ছা, নিরপেক্ষ পদার্থ চার্জবিহীন পদার্থ যখন হয় তখন নিরপেক্ষ হয়ে যায় এবং তাতে কোনো চার্জ থাকে না। চার্জ থাকে না, চার্জবিহীন হয় বা নিরপেক্ষ পদার্থ হয় এই কারণে যে ধনাত্মক চার্জের মোট সংখ্যা আর ঋণাত্মক চার্জের মোট সংখ্যা তখন সমান থাকে। এই জন্য এটা ক্যান্সেল হয়ে যায়, বাতিল হয়ে যায়। যতগুলো ধনাত্মক চার্জ থাকে ততগুলো ঋণাত্মক চার্জ থাকে, এই কারণে এখানে এটা বাতিল হয়ে যায়। বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে দেখো এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, এরা একে অপরকে আকর্ষণ করবে ইলেকট্রোস্ট্যাটিক বলের মাধ্যমে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সাথে যুক্ত থাকে। আমরা এভাবে লিখি, এই যেহেতু একটা ধনাত্মক আছে একটা ঋণাত্মক, ওই যে বলছি ধনাত্মক চার্জের মোট সংখ্যা আর ঋণাত্মক চার্জের মোট সংখ্যা সমান সমান, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এটাকে আমরা লিখি না সমান সমান বলে বাদ, তখন আমরা এভাবে লিখি নিরপেক্ষ পদার্থ চার্জবিহীন হিসাবে লিখি। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা ক্যালসিয়ামের চার্জ দেখতে পাচ্ছি 2+, কারণ ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। আর ক্লোরাইড আয়নে দেখতে পাচ্ছি 4 সঙ্গে 1, কারণ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এখন যুক্ত হতে গেলে এই জন্য লাগবে কি, সোডিয়াম ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু আর একটা ইলেকট্রন কই যাবে, 2টা ইলেকট্রনই গ্রহণ করতে হবে। এই জন্য 2টি ক্লোরিন পরমাণু ওই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তখন এই যে ক্যালসিয়াম ক্লোরাইড হবে। এই যে অ্যালুমিনিয়াম সালফাইড, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, F2 এখানে যায়, F3 এখানে যায়, আরো সহজ বলতে পারি। আর এই হলো বেরিয়াম অক্সাইড, বেরিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, এই হলো বেরিয়াম অক্সাইড। তখন এই 2 লেখা দরকার হয় না, BaO লিখলে হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার। আচ্ছা, বাইনারি আয়নিক যৌগের নামকরণ। বাইনারি মানে কি? 2 সংখ্যক বা এরকম কিছু। হ্যাঁ, 2, মানে হ্যাঁ, দুইটা 2। দুইটা মৌল আছে এরকম আয়নিক যৌগের নামকরণ, 2টা মৌল আছে। আমরা বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি। বাইনারি আয়নিক যৌগের নামকরণ মানে যে আয়নিক যৌগে 2টা মৌল আছে, 2টা মৌল আছে এরকম যৌগের নামকরণ আমরা দেখব। মৌল 2টা, পরমাণু না, কিন্তু মৌল আর পরমাণুর মধ্যে পার্থক্য আছে। যেমন এখানে পরমাণু আছে কিন্তু মোট 3টা, কপার 2টা, অক্সিজেন একটা, 3টা, কিন্তু এটা বাইনারি, কারণ কপার একরকম, অক্সিজেন একরকম, মোট 2 রকম। কিন্তু এখানে দেখো, এখানে বেরিয়াম একরকম, কার্বন একরকম, অক্সিজেন একরকম, 3 রকম। আবার এটা বলবো না যে অক্সিজেন 3, কার্বন 1, 4, বেরিয়াম 1, 5, তা না, 3 রকম, বেরিয়াম, কার্বন, অক্সিজেন। এখানে এগুলো সব 2 রকম।
তো এই ধরনের নামে আমরা কিভাবে নামকরণ করব? প্রথমে ধাতুর নাম বলবো, অর্থাৎ ক্যাটায়নের নাম, পরে অ্যানায়নের নাম বলবো। তো এখানে ধাতুর নাম হলো সোডিয়াম, আর অ্যানায়নের নাম হলো ক্লোরাইড। ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয় তখন এটাকে ক্লোরাইড বলে। তাহলে এটা সোডিয়াম ক্লোরাইড। এরপর হলো তোমার এই যে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো ক্যাটায়ন ধাতুর নাম, ক্যালসিয়াম। এর ধাতুর নাম বা ক্যাটায়নের নামে কোনো পরিবর্তন হবে না। আর অ্যানয়নের নামে পরিবর্তন হবে, অক্সিজেন হয়ে যাবে অক্সাইড, ক্লোরিন হয়ে যাবে ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। এটাকে আমরা বলবো যোজনী 1, এই জন্য ভিতরে যে রোমান অক্ষরে 1 লিখবো ব্র্যাকেটের মধ্যে, কপার 1 অক্সাইড। এটাকে বলবো কপার 2 অক্সাইড। এটা হলো আধুনিক নাম, কিন্তু এটাকে আমরা বলি এরকম যে যোজনী কম কিউ প্লাস। ধাতুর ক্ষেত্রে বা কোনো যৌগে যদি যোজনী কম হয় তাহলে আস, যোজনী বেশি হলে ইক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কপারের যোজনী 1 কম, 1 2 দরকার নাই, এখানে হলো কোনটা কম কোনটা বেশি। দুই রকম আছে, কমেরটা কিউপ্রাস অক্সাইড, আর বেশিরটা কিউপ্রিক অক্সাইড। আর আধুনিক রীতিতে বললাম কপার, এটাও কপার অক্সাইড। তাহলে এখানে 1 2। পলিঅ্যাটমিক আয়নিক যৌগের নামকরণ। পলি মানে কি? না, পলি মানে মাটি। পলি মানে অনেক, বহু, ম্যানি, অনেক। আচ্ছা। হ্যাঁ, তো এখানে পলিঅ্যাটমিক মানে পলি পরমাণু, যেখানে অনেক অ্যাটম আছে। অ্যাটমিক মানে এটা বাংলা করলে ভালো হবে না, সবগুলো বাংলা হয় না। পলিঅ্যাটমিক মানে অনেক পরমাণু, যেখানে অনেক পরমাণু আছে সেরকম আয়নিক যৌগের নামকরণ। যেখানে দেখো 2 এর বেশি থাকলেই অনেক বলবো আমরা। বেরিয়াম, কার্বন, অক্সিজেন, 3 রকম আছে। বেরিয়াম, কার্বন, অক্সিজেন, এটাকে আমরা ধাতুর নাম তো যেরকম ছিল সেরকম বলবোই, বেরিয়াম। আর এটা অ্যানায়নের নাম যা আছে তাই, কার্বনেট, তাহলে বেরিয়াম কার্বনেট। এটা ক্যাটায়নের নাম লিথিয়াম, আর অ্যানায়নের নাম সালফেট, লিথিয়াম সালফেট। এখানে অ্যানায়নের নাম লিথিয়াম, আর এটার নাম হলো সালফাইট। SO4 হলো সালফেট, SO3 হলো সালফাইট। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, সমযোজী বন্ধন। আচ্ছা, 1 মিনিট আমাকে সময় দিবা, তোমরা এই পেজটা দেখতে থাকো, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, দেখেছো মনে হয় সমযোজী বন্ধন অধাতু অধাতু হবে, আবার অপধাতু অধাতু হবে। অপধাতু যেটা আমি লিখেছি সেটাকে উপধাতু বলে, অপ বা উপ, মেটালয়েড। হ্যাঁ, এটা হলো সাধারণত 7টা অপধাতু আছে। আমি একটা ছড়া শিখিয়েছিলাম, সবাই সাবধান জেরেন বস আসিতেছে, এর মধ্যে অপধাতুগুলো আছে। অপধাতুর সাথে অধাতু হলেও সমযোজী, অধাতু হলেও সমযোজী হবে। তো এখানে কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন ভাগ করে নেওয়া, এটা হলো কাজ। যোজনী ইলেকট্রন যেগুলো আছে সেগুলো ভাগাভাগি করে এই বন্ধনটা তৈরি হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা ইলেকট্রন আছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা ইলেকট্রন আছে, এটারও একটা ইলেকট্রন আছে। দুজনের উদ্দেশ্য হলো হিলিয়ামের মতো ডুয়েট ইলেকট্রন বিন্যাস অর্জন করা। তো ডুয়েট করতে গেলে এরও এই একটা শেয়ার করতে হবে। শেয়ার করলো, এই যে ভাগ করে নিল, যেটা আমরা বলি ভাগ করে নিল মানে আলাদা করে নিল না, এটা
শেয়ার বলতে আমরা এখন যেটা বললি, তুমি ফেসবুকে আসো বা যাই শেয়ার করো, তার মানে ওই যে বলে কমবে না, বাড়তে থাকবে। তো এখানে এর একটা ইলেকট্রন ইলেকট্রন মিলে দুইটা হলো এবং দুইজনেরই দুইটা হলো, এটাই হলো শেয়ার করা। দুইজনই শেয়ারে রাখবে, তখন ডুয়েট হয়ে গেল। এই হাইড্রোজেন পরমাণুরও ডুয়েট হলো, এই হাইড্রোজেন পরমাণুরও ডুয়েট হলো। তখন আমরা একটা বন্ধন দেখতে পাই। এই দেখো, একটা দাগ দিয়ে দিলাম। সমযোজী বন্ধনকে আমরা দাগ দিয়ে লিখবো, কিন্তু কখনোই আণবিক বন্ধনকে এরকম দাগ দিয়ে লেখা যাবে না, কোথাও লেখা যাবে না। বুঝতে পেরেছ? মনে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, সমযোজী বন্ধনে আমরা কিন্তু ওই যে বন্ধনটাকে দেখাতে পারি ইচ্ছে করলে দাগ দিয়ে। একটা দাগ মানে হলো একটা বন্ধন, সমযোজী বন্ধন। কিন্তু আণবিক বন্ধনকে এরকম দাগ দিয়ে লেখা যাবে না। আচ্ছা, এখন আমরা আসি লুইস ডট ইলেকট্রন। হাইড্রোজেনে একটা ইলেকট্রন একটা ডট, হিলিয়ামে দুইটা ইলেকট্রন দুইটা ডট, লিথিয়ামে তিনটা ইলেকট্রনের মধ্যে বাইরে একটা, খালি বাইরেরটা দেখাতে হয়। এই অ্যালুমিনিয়ামে বাইরে তিনটা, কার্বনে বাইরে চারটা, নাইট্রোজেনে বাইরে পাঁচটা, ক্লোরিনে বাইরে 7টা। এইভাবে ডট দিয়ে দেখানো হবে। এগুলোকে বলা হবে লুইস ডট ইলেকট্রন। বহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, যোজনী ইলেকট্রন যেগুলো, সেগুলোই এভাবে দেখানো হবে। এই হলো লুইস গঠন। আমরা লুইস গঠনটা দেখি। এটি হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার হয়েছে, ওই বন্ধনটা তৈরি করেছে। অথবা এটাকে আমরা এভাবে দেখাতে পারি, একটু অর্থটাকে বাংলায় করে দিই। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমরা ইলেকট্রন দেখাতে পারি, অথবা এরকম এরকম একটা দাগ দিতে পারি। এই দাগেও দুটো ইলেকট্রন আছে, একটা দাগ মানে দুটো ইলেকট্রন। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, এই হলো দেখো, হাইড্রোজেনের সাথে ক্লোরিন যখন হলো, ক্লোরিনের ছিল কয়টা? 7টা। এটা এটা জোড়া, এটা জোড়া, এটা জোড়া। এই জোড়া ইলেকট্রন গুলো বন্ধন তৈরি করতে পারে না, শুধু বিজোড় ইলেকট্রনটা বন্ধন তৈরি করতে পারবে। এই বিজোড়টা জোড়া হতে পারবে। আর হাইড্রোজেনের আছে একটা বিজোড়, জোড়া হলো এবং একটা বন্ধন তৈরি করলো, সেটাকে আমরা এভাবে দেখাতে পারি, এই যে একটা দাগ দিয়ে। আমরা এখানে এভাবে দেখাই, যদি ইলেকট্রন বিন্যাস দিয়ে ক্লোরিনের 17টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এই 17টা ইলেকট্রন, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন 1s1। তাহলে কি করবে? এরা শেয়ারে অংশগ্রহণ করবে। শেয়ারে অংশগ্রহণ করলে হাইড্রোজেনের একটা কিন্তু ক্লোরিনের মাত্র এই 5টার মধ্যে একটা পারবে। তাহলে এখানে আমরা দেখবো যে এটা আর্গনের মতো হয়ে যাবে। যখন এটা p6 হবে, এরও তখন 1s2 হবে। দুইজনেরই ইলেকট্রন বিন্যাস তোমার এটা আর্গনের মতো, নিষ্ক্রিয় গ্যাসের মতো, নোবেল গ্যাসের মতো, আর এটা হিলিয়ামের মতো হয়ে গেল, এবং এদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। আচ্ছা, অশেয়ারকৃত জোড়া ইলেকট্রন, যেই ইলেকট্রনগুলো শেয়ার করছে না, বন্ধন তৈরি করছে না, কিন্তু জোড়া জোড়া থেকে যায়, জোড়া ইলেকট্রন কিন্তু অশেয়ারকৃত, নর্মালি থেকে যায় জোড়া জোড়া, তাদেরকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন। এটা লোন পেয়ার, বাংলায় বলে মুক্ত জোড় ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। এরকম লোন পেয়ার ইলেকট্রন আছে ক্লোরিন পরমাণুতে 3টি। আর যারা বন্ধন তৈরি করছে তাদেরকে বলা হয় শেয়ার করা ইলেকট্রন, এরা বন্ধন জোড় ইলেকট্রন। শেয়ার করা ইলেকট্রনকে বলবো বন্ধন জোড় ইলেকট্রন, আর অশেয়ার করা ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো শেয়ার করেনি, তাদেরকে বলবো লোন পেয়ার ইলেকট্রন। সাহেল, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন যেগুলো অশেয়ারকৃত, আর শেয়ারকৃত গুলোকে বলবো বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন, অশেয়ারকৃত ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন। আচ্ছা, শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রন বন্ধনের সাথে জড়িত আণবিক এবং সমযোজী বন্ধনের ক্ষেত্রে। ভ্যালেন্স ইলেকট্রন, বাইরের শক্তি স্তরের ইলেকট্রন ছাড়া ভিতরের কোনো শক্তি স্তরের ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না, আণবিক বন্ধন বা সমযোজী বন্ধন। আচ্ছা, আমরা এখন একটু দেখবো এর সাথে কি সম্পর্ক আছে। তড়িৎ ঋণাত্মকতা, এই শব্দটি কি পরিচিত তোমাদের কাছে? হ্যাঁ, পরিচিত। আচ্ছা,
তড়িৎ ঋণাত্মকতা, এটা হলো ইলেকট্রন কোনো পরমাণু কর্তৃক তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এখানে লেখা হয়েছে ছোট্ট করে, ইলেকট্রনের জন্য পরমাণুর আকর্ষণের একটি পরিমাপ তড়িৎ ঋণাত্মকতা। যে যত বেশি ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিতে পারবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। এখানে আমরা গোল করে দুটো দেখাইছি, একটা ফ্লোরিন, এটার তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি, এটার তড়িৎ ঋণাত্মকতা 4.0, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি। আর এটার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। দেখো মজার ব্যাপার, সবচেয়ে ডানে সবচেয়ে উপরে তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি, আর সবচেয়ে বামে সবচেয়ে নিচে ফ্রান্সিয়াম, এটা এফ আর এটা এফ আর, এটা ফ্লোরিন, এটা ফ্রান্সিয়াম, এর তড়িৎ ঋণাত্মক সবচেয়ে কম 0.7। আমরা একটা চালাকি করেছি, এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো দিইনি, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলোর কোনো তড়িৎ ঋণাত্মকতা নাই। আচ্ছা, আমরা দেখাচ্ছি যে ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি, যখন আমরা দেখবো যে বাম থেকে ডানে যাচ্ছে তখন তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। এই যে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে, যতই ডানে যাচ্ছে ততই তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে এদিকে গেলে, আর উপরে গেলেও বৃদ্ধি পাবে। এই যে দেখানো হচ্ছে উপরে, এই যে তীর চিহ্ন, উপরে গেলেও বৃদ্ধি পাবে, ডানে গেলেও বৃদ্ধি পাবে। আবার আয়নীকরণ শক্তি উপরে গেলেও বৃদ্ধি পাবে, ডানে গেলেও বৃদ্ধি পাবে, তার মানে একই। আচ্ছা, আমরা এখন সমযোজী বন্ধন নিয়ে দেখব। সমযোজী বন্ধন, কার ফোন আসছে কি জানি? স্যার, ফোন এসছে। হ্যালো, হ্যাঁ একটা ফোন আসছিল মনে হয় কারো। হ্যাঁ স্যার, আমার ফোন। ও, তোমার ফোন আসছিল না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সমযোজী বন্ধন এটা অপোলার হতে পারে, পোলার হতে পারে। অপোলার সমযোজী বন্ধন, সমানভাবে ইলেকট্রন শেয়ার হয়। যখন ইলেকট্রন শেয়ারটা সমানভাবে হবে, আমরা তো বললাম যে সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, তো সমানভাবে ইলেকট্রন শেয়ার হলে তখন সেটাকে আমরা বলবো অপোলার সমযোজী বন্ধন। যখন দুটো হাইড্রোজেন পরমাণু সমানভাবে ইলেকট্রন শেয়ার করেছে, কেউ কম কেউ বেশি না, তখন এই বন্ধনটাকে আমরা বলবো অপোলার সমযোজী বন্ধন। যেমন দুটি ক্লোরিন পরমাণু সমানভাবে ইলেকট্রন শেয়ার করেছে, তখন এটাকে আমরা বলবো তোমার অপোলার সমযোজী বন্ধন। অপোলার, পোল মানে মেরু, কোনো মেরু তৈরি হবে না এখানে, দুইজন সেম, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তখন অপোলার। আর পোলার সমযোজী বন্ধন, অসমানভাবে ইলেকট্রন শেয়ার হয়, অসমানভাবে ইলেকট্রন শেয়ার হয়। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন ইলেকট্রনকে বেশি শেয়ার করবে, অর্থাৎ ক্লোরিন ইলেকট্রনকে তার নিজের দিকে বেশি টেনে নেবে। এই কারণটা কি? কারণটা হলো ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রন নেগেটিভিটি আমরা দেখছিলাম ক্লোরিন, ক্লোরিনের হলো 3.0, এই যে 3.0, আর হাইড্রোজেন হলো 2.1, ক্লোরিনের বেশি। এটার মানে হলো ক্লোরিনের ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা 3.0, আর হাইড্রোজেনের ইলেকট্রনের টানার ক্ষমতা 2.1। ক্লোরিন তো বেশি টানবে নাকি, ক্লোরিনের ক্ষমতা বেশি বলে, এই জন্য ক্লোরিন ইলেকট্রন টেনে ক্লোরিনের কাছে নিয়ে এসেছে দেখো, আর হাইড্রোজেনের থেকে দূরে চলে গেছে। এই জন্য ক্লোরিন হয়ে গেছে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত, আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জযুক্ত। তখন এটাকে আমরা বলি ডাইপোল। ডাই মানে কি? ডাই মানে দুই, আর পোল মানে মেরু। দুটা মেরুর সৃষ্টি হয়েছে, দুটা দুই রকম হয়ে গেছে, একজন আংশিক ঋণাত্মক, একজন আংশিক ধনাত্মক। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই জায়গাটা তোমার মুখস্থ রাখতে হবে, কিছু কিছু ইনফরমেশন মুখস্থ রাখতে হবে। ইনফরমেশন মুখস্থ রাখলে তুমি উত্তর লিখতে পারবা। উত্তর মুখস্থ করার দরকার লাগে না, উত্তরটা প্র্যাকটিস করতে হয়, কিভাবে লিখতে হবে, লেখার প্র্যাকটিস, কিন্তু উত্তর মুখস্থ করার দরকার নেই, যে ইনফরমেশন মুখস্থ করতে হয়। তড়িৎ ঋণাত্মকতার সাথে বন্ধনের সম্পর্ক আছে। আমরা আণবিক বন্ধন বলি, সমযোজী বন্ধন বলি, সমযোজীর মধ্যে আবার ভাগ করি পোলার সমযোজী, অপোলার সমযোজী, কিন্তু তার সাথে সম্পর্ক হলো তড়িৎ ঋণাত্মকতার। তাহলে রাসায়নিক বন্ধন পড়লাম আর কিছু পড়লাম না, তাহলে তো হবে না।
তড়িৎ ঋণাত্মকতার সাথে সম্পর্ক আছে। তো বন্ধনযুক্ত পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয়, যে পরমাণুগুলো বন্ধন তৈরি করবে তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কম হয়, তাহলে বন্ধনের যে প্রকার হবে সেটা হলো অপোলার সমযোজী। মুখস্থ করতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। 0.5 থেকে 1.9 এর মধ্যে যদি হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তাহলে পোলার সমযোজী। আর 1.9 এর চেয়ে যদি বেশি হয় তাহলে তখন এটা আয়নিক। তাহলে কখন আয়নিক হবে, কখন পোলার সমযোজী হবে, কখন অপোলার সমযোজী হবে, আমরা এই যে তিনটা জিনিস মনে রাখলে বুঝতে পারবো। হাজার হাজার যৌগ, যেই যৌগ দিক যৌগ দেখে বলতে পারবো, যৌগ মুখস্থ করার দরকার নেই, আমি খালি দেখবো পার্থক্য কত। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণুতে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই। এই হাইড্রোজেন 2.1, এই হাইড্রোজেন 2.1, বিয়োগফল 0, অপোলার সমযোজী। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, নাইট্রোজেন হলো 3.0, হাইড্রোজেন হলো 2.1, পার্থক্য 0.9। আমরা বলেছি 0.5 এর বেশি হলে পোলার, তাহলে এটা পোলার সমযোজী। সোডিয়ামের সাথে ফ্লোরিন, সোডিয়াম হলো তোমার 0.9 আর ফ্লোরিন হলো 4.0, পার্থক্য 3.1, আয়নিক। কেন এটা আয়নিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন সমযোজী বন্ধন আসো। মিথেন CH4 আমরা এভাবে দেখাতে পারি বা এভাবে দেখাতে পারি। কার্বন, তার বাইরে 4টা ইলেকট্রন ছিল, প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু একটা করে ইলেকট্রন কার্বনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করে 4টি সমযোজী বন্ধন তৈরি করেছে। আমরা এরকম 4টা দাগ দিয়ে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আচ্ছা, CH2O, এই যে একটা কার্বন, দুটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এভাবে লিখতে পারি, একটা কার্বন, দুটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। কার্বনের 4টা ইলেকট্রন, এই যে 4টা ডট, 4টা ইলেকট্রন, এই যে এই ক্রস হাইড্রোজেনের, এই ক্রস হাইড্রোজেনের, অক্সিজেনের একটা ক্রস আরও থাকলো এটা, ঠিক আছে। এই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধনটা পূর্ণ হয়নি। এখানে কার্বনের যোজনী 2, দুটা হওয়ার কথা ছিল, এই কার্বনের যোজনী 4, 4টা হওয়ার কথা ছিল, 3টা বন্ধন হয়েছে। আচ্ছা, তার মানে এটা সঠিক নয়, ঠিক আছে, এটা সঠিক নয়, এই বন্ধনটা সঠিক না। এরকম সঠিক বন্ধন হয়নি এখানে। আমরা একটু এখানে লিখে রাখি। তাহলে এই যে সংকেতটা, এই সংকেতটা আমাদের সঠিক নয়, কারণ কার্বনের যোজনী 4 পূর্ণ হয়নি। এখানে যোজনী আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, এক একটা দাগ আবার এক একটা যোজনী। কার্বনের যোজনী পূর্ণ হয়নি, অক্সিজেনের যোজনী 2, সেটাও পূর্ণ হয়নি, একটা বন্ধন আছে, 2টা বন্ধন হয়নি। তাহলে আমরা ওরকম করে না দিয়ে এরকম করে দিলাম, কার্বনের সাথে হাইড্রোজেন ওকে, কার্বনের সাথে হাইড্রোজেন ওকে। আর অক্সিজেনের যে আরো 2টা ইলেকট্রন থাকলো, 2টা ইলেকট্রন আমরা দেখেছিলাম একটু আগে, 2টা মুক্ত ইলেকট্রন, সেই 2টা ইলেকট্রন এখানে 2টা ইলেকট্রনের সাথে, এর অক্সিজেনের 2টা আর হলো কার্বনের 2টা, তাহলে এইটা আর এটা মিলে একটা বন্ধন, এটার একটা মিলে একটা বন্ধন, ডাবল বন্ড তৈরি করলো, তখন সঠিক হলো এটা বন্ধনটা। তারপরেও অক্সিজেন পরমাণুতে একটা লোন পেয়ার থেকে যায়, 2টা লোন পেয়ার ছিল, একটা থেকে যায়। আচ্ছা, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো, নাইট্রোজেন, তার বাইরে 3টা ইলেকট্রন আছে, 3টা ডট মুক্ত, এগুলো বিজোড়, আর এক জোড়া আছে এটা। হাইড্রোজেনের প্রত্যেকটা করে একটা করে এসে যেগুলো বিজোড় তার সাথে বন্ধন তৈরি করলো, 3টা সমযোজী বন্ধন তৈরি হলো। আমরা এখানে দেখলাম এই যে অশেয়ারকৃত ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন এটা, আর এগুলো হলো বন্ধন জোড় ইলেকট্রন। আচ্ছা, C2H4 আমরা দেখতে পাই, CH3 একটা বন্ধন তৈরি করবে একটা করে ইলেকট্রন দিয়ে, আর প্রত্যেকটা কার্বন আরও 2টা হাইড্রোজেনের সাথে, এই কার্বন 2টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, সিগমা বন্ড। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কার্বনের যোজনী পূর্ণ হয়নি, কার্বনের যোজনী 4,
কিন্তু এখানে কার্বনের যোজনী 1 2 3, এই যোজনী 1 2 3 হাইড্রোজেনের হয়েছে কিন্তু কার্বনের হয়নি। তাহলে আমরা এটাকে একটা এক কাজ করি, আমরা এখানে লিখে দিই, এখানে দিয়ে দিই, এটাও লিখে দিই, এটা সঠিক হয়নি, সঠিক নয়। আচ্ছা, তাহলে এটা সঠিক নয়, এটাকে এখন ঠিক করতে হবে কি করে? তাহলে হাইড্রোজেন তো আর ডাবল বন্ড করতে পারবে না, কার্বন কার্বন ডাবল বন্ড করলাম। কিভাবে কার্বন কার্বন ডাবল বন্ড হবে? এই কার্বনের দুটো ইলেকট্রন, এই কার্বনের দুটো ইলেকট্রন, মোট বাইরে 4টে ইলেকট্রন কার্বনে, 4টে দুটা দুটা খরচ হয়ে গেল, দ্বিবন্ধন তৈরি হলো, ডাবল বন্ড তৈরি হলো, আরো দুটো ইলেকট্রন থাকলো, সেই দুটো ইলেকট্রন দিয়ে দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা সিগমা বন্ধন তৈরি করলো, সমাজী বন্ধন তৈরি করলো। এই বন্ধন, এটা এখন সঠিক। এখন আসে C2H2। দেখো এখানে কার্বন কার্বন একটা বন্ধন করলাম, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন করলাম, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন, এই কার্বনের দুটো ইলেকট্রন থেকে গেল, এই দুটো ইলেকট্রন থেকে গেল, কিন্তু কার্বনের যোজনী পূর্ণ হলো না, কার্বনের যোজনী 4 হতে হবে, অর্থাৎ কার্বনের বন্ধন 4 হতে হবে, এই জন্য এটা সঠিক নয়। আর এটা সঠিক। এখানে আমরা কি করলাম, এই কার্বনের সাথে এই কার্বন তিনটা করে ইলেকট্রন শেয়ার করে ট্রিপল বন্ড তৈরি করলো, আর বাকি ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করে আর একটা সমযোজী বন্ধন। আচ্ছা, এইগুলো বুঝবা কিনা তোমরা আমি একটু দেখাই, একটু আপডেট বোঝার চেষ্টা করো। সাহেল, সাহেল, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ না একটু বুঝা, এটাকে আমরা বাংলায় বলি অনুরণন বা রেজোন্যান্স। অনুরণন বা রেজোন্যান্স, কখন অনুরণন বা রেজোন্যান্স বলা হবে? সংক্ষেপে লেখা আছে, যখন একটি অণুর একাধিক লুইস কাঠামো থাকবে। আর লুইস কাঠামো তখনই বলা হয় যখন ইলেকট্রন ডট দিয়ে বা ক্রস দিয়ে দেখানো হয়। তো ইলেকট্রন ডট বা ইলেকট্রন ক্রসটা ভিন্ন হবে, তখন ভিন্ন কাঠামো হবে, তখনই অনুরণন হবে। আচ্ছা, আমরা একটু দেখাই অনুরণন কাঠামো, এটার অনুরণন কাঠামো, এটা আবার এটার অনুরণন কাঠামো কিভাবে আমরা দেখি। দেখো, এই নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার ইলেকট্রন, এই নাইট্রোজেন অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এই অক্সিজেন পরমাণুতে দুটি লোন পেয়ার ইলেকট্রন, এই নাইট্রোজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এই অক্সিজেন পরমাণুতে 3টি লোন পেয়ার ইলেকট্রন, 3টি মুক্ত জোড় ইলেকট্রন, 3টি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, যেভাবে বলো না কেন। এই অনুরণন বা রেজোনেন্সকে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাতে হয়, দুই দিকে তীর চিহ্ন, একটা দাগ দিয়ে দুই দিকে চিহ্ন। আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো যে এই একটু উল্টে গেছে আর কি। হ্যাঁ, উল্টে গেছে মানে এই এখানে যা হচ্ছে সেটা হলো এই যে এখানে দেখো 2টা 4টা 6টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন এখানে চলে আসতেছে দাগে, মানে বন্ধনে আসলো যখন, তখন এখানে ডাবল বন্ড হলো, এই জন্য এটা ডাবল বন্ড। এই ছবি এই তীর চিহ্ন দেখে এটা তৈরি হলো, ঠিকই আছে, এই ডাবল বন্ড হলো। আর এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রন কম আছে কিন্তু ইলেকট্রন বেশি, এই জন্য এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসতেছে, ফলে এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে। আর এখানে 6টা ইলেকট্রন, 3টা জোড়া ইলেকট্রন, 3টি মুক্ত জোড়া ইলেকট্রন। পরে আবার কি হবে, এই এখানে ইলেকট্রন বেশি, এখানে বন্ধন কম, যেখানে বেশি সেখান থেকে কমে যাবে, যেখানে বেশি সেখান থেকে কমে যাবে, আবার এটা তৈরি হবে, এই যে চলতে থাকে, এটাকে অনুরণন বা রেজোনেন্স বলা হয়। এরকম কাঠামো যদি থাকে, একাধিক কাঠামো, তাহলে অনুরণন হবে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে একই ঘটনা, সেম এটার মতোই। দেখো, এখানে বেশি ইলেকট্রন এখান থেকে এখানে আসবে, এখানে কম ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, বন্ধন বেশি, এই চলতে থাকবে, এটাও একটা অনুরণন কাঠামো। তাহলে তখন আমরা এগুলোকে কিভাবে দেখাতে পারি, একটা এখানে ঋণাত্মক চার্জ বা এটা একটা ঋণাত্মক চার্জ টোটাল মিলে, কারণ যেহেতু ইলেকট্রনের প্রাধান্য আছে এখানে। আচ্ছা, অষ্টক নিয়মের কিছু ব্যতিক্রম আমরা দেখি। সালফার পরমাণুতে এই যৌগটা হলো সালফার ডাইঅক্সাইড, SO2, SO2, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু হলো সালফার। এই সালফার কেন্দ্রীয় পরমাণুতে আমরা দেখতে পারি যে 10টা ইলেকট্রন আছে, অষ্টক না, অষ্টকের থেকে বেশি হয়ে গেছে। কিভাবে? এই সালফার অক্সিজেন দ্বিবন্ধন তৈরি করেছে, মানে 4টা ইলেকট্রন, এই সালফার অক্সিজেন দ্বিবন্ধন তৈরি করেছে, মানে 4টা ইলেকট্রন, একটা বন্ধন মানে 1 জোড়া ইলেকট্রন, দ্বিবন্ধন মানে 4 জোড়া ইলেকট্রন, তাহলে এখানে 4, এখানে 4, 8, আর এখানে 2, 10টা ইলেকট্রন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাই সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের সালফার পরমাণুতে 12 ইলেকট্রন আছে,
12টা ইলেকট্রন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাই বোরন ট্রাইহাইড্রাইড এই যৌগের পি অরবিটালে 6 ইলেকট্রন ইন দ্য ইন ই ভ্যালেন্স শেল পি অরবিটাল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই 2, 4, 6 আর 10টা ইলেকট্রন হয়ে গেছে। ফসফরাস যখন 6টা ক্লোরিনের সাথে যুক্ত হয় তখন 12টা, আবার এখানে দেখো 10টা। এভাবে ইলেকট্রন অষ্টকের ব্যতিক্রম ঘটিয়েছে। আমরা একটু কার্বন দেখে আসি। কার্বন সাধারণত 4টি সমজীব বন্ধন গঠন করে, এই জন্য 4টা বন্ধন দেখানো হয়েছে এবং কোনো মুক্ত জড়িত ইলেকট্রন থাকে না। এর বাইরের শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন দিয়ে 4টা সমজীব বন্ধন তৈরি করে। হাইড্রোজেন একটি সমজীব বন্ধন গঠন করে এবং কোনো মুক্ত জড়িত ইলেকট্রন থাকে না। নাইট্রোজেন সাধারণত 3টি সমজীব বন্ধন গঠন করে এবং এতে একটি মুক্ত জড়িত ইলেকট্রন থাকে। অক্সিজেন সাধারণত 2টি সমজীব বন্ধন গঠন করে এবং 2টি মুক্ত জড়িত ইলেকট্রন থাকে। আচ্ছা, এটা একটু নেমে আসছে। আচ্ছা, তাহলে অক্সিজেনে আমরা দেখতে পাই এরকম তোমার এখানে কই গেল, আচ্ছা থাক। আর হ্যালোজেন যেগুলো সাধারণত হ্যালোজেন আমরা দেখতে পাই একটি সমজীব বন্ধন গঠন করে, এই যে বন্ধনটা দেখানো হচ্ছে, আর 3টি মুক্ত জড়িত ইলেকট্রন থাকে। টোটাল ইলেকট্রন 7টা থাকে। 3টি জোড়া ইলেকট্রন, তারা মুক্ত জড়িত ইলেকট্রন, তারা নিঃসঙ্গ জড়িত ইলেকট্রন, তারা লোন পেয়ার ইলেকট্রন, আর একটি বিজোড় হ্যাঁ ইলেকট্রন, সেটাই বন্ধন গঠন করে। ঠিক আছে। হুম। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, বাইনারি সমযোজকের নামকরণ: মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা এরকম উপসর্গ যোগ হবে। 1 হলে মনো বলা হয়, 2 হলে ডাই, 3 হলো ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্টা, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে ননা, 10 হলে ডেকা। প্রথম মৌলের জন্য মনো ব্যবহার করা হবে না। প্রথম মৌল কখনো মনো হবে না। যেমন সিও, কার্বন মনোক্সাইড, ওটা হলো পরের মৌল, এই জন্য আমরা মনো বলেছি। কার্বনকে বলবো না, মনো কার্বন মনোক্সাইড। বুঝতে পেরেছ? প্রথম মৌল কার্বন, পরের মৌল অক্সিজেন। অক্সিজেনের জন্য মনো বলবো, কার্বনের জন্য মনো বলবো না। এটাই বলা হচ্ছে প্রথম মৌলের জন্য মনো ব্যবহার করা হবে না। স্বর বুঝতে পেরেছি। আর স্বর অনুসারে এটা বাদ দিতে হবে। এ মানে হলো অক্ষরটা বাদ দিতে হবে। ভাওয়েল যখন থাকবে ভাওয়েল এটা বাদ দিতে হবে, এ আমরা লিখি না। আচ্ছা, এটা আমি পরে দেখাবো আরো। উপসর্গ এবং কম ইলেকট্রোনেগেটিভ উপাদান যেগুলো মৌলগুলো আগে লিখতে হবে, লিখে উপসর্গ এবং আরো বেশি ইলেকট্রোনেগেটিভ উপাদান পরে লিখতে হবে, তার সাথে আইড। যেমন ধরো এখানে প্রথমে আমরা কম ইলেকট্রোনেগেটিভ উপাদান হলো নাইট্রোজেন, এই দুটার মধ্যে, এই জন্য নাইট্রোজেনকে আগে বলবো। নাইট্রোজেনকে বললাম নাইট্রোজেন। আর অক্সিজেন তো আমরা উপসর্গ বললাম ডাই, আর বেশি ইলেকট্রোনেগেটিভ ওই জন্য পরে বললাম অক্সাইড, তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড। বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে আসো, এটার কম পরিচালক কার্বন, এই জন্য কার্বন আগে বলবো। আর উপসর্গ হলো টেট্রা, 4টা আছে, এই জন্য টেট্রা। তারপরে হলো তোমার বেশি ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন, তাহলে টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড। এখানে আমরা মনো ব্যবহার করবো না বলেছি, কিন্তু অন্যগুলো ব্যবহার করবো। যেমন এখানে ডাই, 2টা মানে দেয়, ডাই নাইট্রোজেন, আর 4টা অক্সিজেন, টেট্রা অক্সাইড। আর এখানে ডাই সালফার ট্রাই অক্সাইড। আচ্ছা, ভিএস ইপিআর মডেল, এটাকে আমরা বলি বিতে ভ্যালেন্স, এই এসে সেল, ইতে ইলেকট্রন, আর এই পিতে পেয়ার মানে জুড়ি, পেয়ার জোড়া, আর আর রিপালশন মানে বিকর্ষণ। তাহলে ভ্যালেন্সেল ইলেকট্রন জুড়ি বিকর্ষণ পদ্ধতি বা ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার রিপালশন জুড়ি। আচ্ছা, তো এটার উপরে বন্ধন কোনটা হয়? বন্ধন কোণ কেন্দ্রীয় পরমাণুর সাথে জড়িত 2টি পরমাণুর মধ্যে কোনটা, ঠিক আছে, কোনটা কি হবে? ইলেকট্রন অঞ্চল অন্যদের থেকে যত সম্ভব দূরে থাকতে পছন্দ করে।
যেহেতু এক ইলেকট্রন অন্য ইলেকট্রনকে বিকর্ষণ করে, যে ইলেকট্রনগুলো যত সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করবে। তাই আমরা দেখি ইলেকট্রন ঘনত্বের অঞ্চলসমূহ, একটি পরমাণুর চারপাশে ইলেকট্রন ঘনত্বের 4টে অঞ্চল থাকে। যেমন ধরো হতে পারে যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, আবার 2টা ইলেকট্রন আছে এখানে। আচ্ছা, বন্ড অ্যাঙ্গেল এবং জ্যামিতিক কাঠামো। বন্ধন কোণ, বন্ড অ্যাঙ্গেল মানে বন্ধন কোণ, এবং জ্যামিতিক কাঠামো। তো এখানে আমরা বন্ড অ্যাঙ্গেলটা দেখি, এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড দেখতে পাই, অথবা এখানে লিনিয়ার তোমার একটা যৌগ দেখতে পাই আমরা, এটা বেরিলিয়াম ক্লোরাইড হতে পারে, এরকম একটা যৌগ। আচ্ছা, এখানে নাম দেয় নাই। এটা সরলরৈখিক অণু, 2টা অঞ্চল আছে, এই পাশে একটা অঞ্চল, এই পাশে একটা অঞ্চল, 2টা অঞ্চল আছে। এটা হলো সরলরৈখিক অণু। এখানে আমরা এগুলো দেখি, এগুলো হলো তোমার ত্রিভুজ সমতলীয় অণু, ত্রিভুজ আকৃতির, ট্রাইগোনাল। হ্যাঁ, যেমন 3টা করে আছে যারা, বোরন, ট্রাইফ্লুরাইড, তারপরে যে BH3, এরকম যৌগগুলো, এগুলো আমরা দেখতে পাই যে এগুলো সরলরৈখিক ত্রিভুজ আকৃতির। আবার এখানে টেট্রাহেড্রাল বিন্যাসও দেখতে পাই, চতুস্তলকীয়। টেট্রাহেড্রাল ইলেকট্রন জোড়া জ্যামিতি, টেট্রাহেড্রাল বিন্যাস যখন চতুস্তলকীয় হয়, মিথেন, অ্যামোনিয়া, পানি একই ধরনের বন্ধন হয় এদের মধ্যে। এটা চতুস্তলকীয় ত্রিকোণীয় পিরামিড। এটা হলো বেন্ট মানে বাঁকানো, বাঁকানো বেন্ট, ভূয়াকৃতির। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি বাঁকানো। বেন্ট মানে হলো বাঁকানো। বাঁকানো আকৃতি, ভি আকৃতি। আচ্ছা, টেট্রাহেড্রাল ইলেকট্রন জোড়া জ্যামিতি, যদি আমরা দেখি টেট্রাহেড্রাল কিন্তু কোনো মুক্ত জোড়া ইলেকট্রন নাই, তাহলে তোমার চতুস্তলকীয় হবে। আর শেয়ারহীন ইলেকট্রন জোড়া, শেয়ার করলো না, ইলেকট্রন থেকে গেল, যেমন অ্যামোনিয়া, তাহলে এটা পিরামিড আকৃতির হবে। আবার এই হলো তোমার বেনজিন, কোনো শেয়ার মানে মুক্ত জোড়া ইলেকট্রন যদি না থাকে, এটা হলো তোমার, তখন আমরা এটাকে বলবো এটাও চতুস্তলকীয় হবে। কিন্তু যদি এরকম হয়, যেমন ধরো মিথেন, মিথেনে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, চতুস্তলকীয় 109.5, এটা চতুস্তলকীয় হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে পিরামিড আকৃতির। এটাও চতুস্তলকীয় হওয়ার কথা কিন্তু হয়ে যাবে হলো এই যে 104.5 ডিগ্রি। পোলারিটি, এটিতে পোলার বন্ধন রয়েছে। পোলারিটি বলতে কি বোঝাবো? পোলারিটি মানে হলো পোলার বন্ধন আছে, অর্থাৎ ধনাত্মক এবং 2টার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। কত বেশি? 0.5 বেশি। আচ্ছা, 2টি প্রান্তে তোমার আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক বন্ধন থাকবে। যেমন আমরা দেখি অপোলার অণু, কার্বন আর অক্সিজেনের মধ্যে, এটা অপোলার হওয়ার কারণ অনেক জটিল, কঠিন। কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, পোলার হওয়া উচিত ছিল, কিন্তু ইলেকট্রনগুলোকে অক্সিজেন এবং অক্সিজেন 2 পাশ থেকে সমানভাবে টানবে, এই জন্য এখানে পোলারিটি তৈরি হবে না, এই জন্য এটা অপোলার অণু। পানি, এই যে এটা আবার পোলার অণু। আচ্ছা, এগুলো হলো অপোলার, এটা হলো পোলার। আচ্ছা, আর যা দেখালাম আজকে, সেগুলো তোমরা দেখার চেষ্টা করবা, শেখার চেষ্টা করবো। আমি ভিডিওটা দিয়ে দেবো দুইজনকে, আবার চিন্তা করবা, তারপর কোনো প্রশ্ন হলে আগামী দিন করবা। ওকে, থ্যাংক ইউ আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।